নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাব আমাদের সকলের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প পরিহাস। গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প পরিহাস। অনেক বছর ব্যবধানে মানব জীবনে যে নাটক অভিনীত হয়, যে সূক্ষ্ম আবেদনের সৃষ্টি করে, এ গল্পটি তারই গল্প। রামতারক বন্দ্যোপাধ্যায় যখন মারা যান 1265 সালে, তখন তার সম্পত্তি বেশ ভালোই ছিল কুড়ুলগাছিতে। রামতারক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পুত্র ছিল না। তিনি তার সম্পত্তি ছোট ভাই রামগতিকে দিয়ে গেলেন। সন্ধ্যের সময় ছোট ভাইকে ডেকে বললেন, কিছু মনে করিস নে রামা, অনেক মামলা করেছি তোর সঙ্গে বিষয় নিয়ে, সবই তো রেখে যেতে হলো, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারলাম না। এখন সব বুঝতে পেরেছি ভাই, কিছুই কিছু না, নকলের জন্য আসল হারিয়ে বসে আছি। একটা কথা বলি শোন, উঠোনের ওই জবাতলায় আমার 100-5 টাকা পোঁতা আছে, তুলে নিস। রামগতির সঙ্গে দাদার মুখ দেখা দেখি ছিল না বহুদিন থেকে। কেউ কারো বাড়িতে যেত না, যদিও পাশাপাশি বাড়ি। রামগতি কেঁদে ফেলে বললেন, দাদা, তুমি কি বলছো? আমি জশাইকাটি থেকে নীলমণি কবিরাজকে কাল সকালেই নিয়ে আসব। কোনো ভয় নেই দাদা, তুমি ভালো হয়ে উঠবে। রামতারক ম্লান হেসে বললেন, এদিকে আয়, আশীর্বাদ করি। নীলমণি কবিরাজকে আর আনতে হয়নি। শেষ রাত্রের টাল আর সামলে ওঠেনি বৃদ্ধ রামতারক। দাদা শ্রাদ্ধ শান্তি রামগতি পল্লীগ্রামের হিসেবে ভালোভাবেই করলেন। লোকে তাকে ভালোই বললে। এতদিন দাদা মামলা মোকদ্দমা করে ছোট ভাইকে নাস্তানাবুদ করেছিল, অনেক ফাঁকি দিয়েছিল বুড়ো। রামগতি ভালো প্রতিশোধই নিয়েছে। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পরে একদিন রামগতি তার চাকর হারাধনকে ডেকে বললেন, হারাধন, একটা কোদাল নিয়ে চল তো আমার সঙ্গে দাদার বাড়ি। কেন গো ছোটবাবু, কি হবে কোদাল? চল না বলছি। দাদার বাড়ির উঠোনে পৌঁছে হারাধনকে বললেন, এই জবা গাছের তলায় খোঁড় দি কি ভালো করে? কেন? দাদা বলে গিয়েছিল টাকা পোঁতা আছে ওর তলায়। তুমিও যেমন পাগল, টাকা পুঁতে রেখে দিয়েছে তোমার জন্যি। তুই খোঁড় দি কি ভালো করে, বকিস নে। হারাধন এ সংসারের বিশ্বাসী পুরনো চাকর, অনেক দিন থেকে রামগতির কাছে আছে। মনিবের ওপর অনেক সময় সে হুকুমও চালায়। ভালো মানুষ রামগতি হাসি মুখে সহ্য করে। অনেকক্ষণ ধরে খোঁড়া হলো, কিছুই পাওয়া গেল না। রামগতি বললেন, উত্তর দিকে খোঁড় দি কি? আবার খানিক পরে বললেন, পেলি নে? আচ্ছা আচ্ছা, দক্ষিণ দিকে খোঁড়। 6 ঘন্টা খোঁড়াখুড়ির পরেও কিছুই পাওয়া গেল না।
রামগতি এই টাকার উপর নির্ভর করে দাদা শ্রাদ্ধে কিছু বেশি খরচ করে ফেলেছিলেন। হারাধন বললে, তখনই বললুম ছোটবাবু, উহ, বড়বাবুরা খেয়ে দে কাম নেই, আপনার জন্য ট্যাকা পুঁতে রেখে গেছে। তাই তো বললে যে দাদা মৃত্যুর কিছু আগে। অমন বলে, রোগের সময় কে কি বলে তাই কি আর দেখতে গেলি চলে। এই ঘটনার কিছুদিন পরে রামগতিরও মৃত্যু হলো। রামগতির একমাত্র শিশুপুত্রের বয়স তখন মাত্র 5 বছর। রামগতির বিধবা পত্নী ছেলেটিকে নিয়ে চুয়াডাঙ্গায় তার বাপের বাড়ি চলে গেল। যাওয়ার সময় প্রতিবেশীদের বাড়ি বাসন কোসন পিঁড়ি খাট বালতি সব রেখে চলে গেল। চুয়াডাঙ্গায় রামগতির স্ত্রীর বাপের বাড়িতে শুধু তার এক ভাই ছাড়া আর কেউ ছিল না। ভাইটি মূর্খ এবং গুলিখোর, অবস্থা ভালো নয়, অতি কষ্টে সংসার চলে। গরুর গাড়ি এসে দাঁড়াতেই রামগতির স্ত্রীর ভাজ উঁকি মেরে বললে, কে গা? ও মা, এই যে ঠাকুরজি। আহা, এসো এসো, এ বুঝি খোকন? এসো বাবা। রামগতির স্ত্রীর চোখে জল এলো। সে যে সংসারে বধূরূপে ঢুকেছিল সেখানকার অবস্থা এদের চেয়ে অনেক সচ্ছল, অনেক ভালো। রামগতির অংশে 30 বিঘে জমি ছিল প্রজাবিলি, কিছু খাজনা এবং কিছু ধান পাওয়া যেত। খাওয়া দাওয়ার অবস্থাও ছিল অনেক ভালো। কিন্তু রামগতির স্ত্রী শিশুপুত্র নিয়ে সেখানে থাকতে সাহস করেনি বলেই দাদার আশ্রয়ে এসে পড়ল। গোড়া থেকেই সে ভুল করেছিল। গুলিখোর দাদার ঘরে সব দিন চাল থাকে না। মামিমা রামগতির ছেলে সতুকে বলে, তোর মা আমার কাছে গিয়ে বল ঘরে চাল নেই, নইলে খাওয়া হবে না। সতু গুলির আড্ডার দোরের কাছে ভয়ে ভয়ে সে দাঁড়িয়ে বলতো, ও মামা। কেউ কথা বলে না। আড্ডার রকম দেখে সতুর মুখ দিয়েও কথা বেরুতে চাইতো না। সেখানে দেওয়ালে হেলান দিয়ে সারি সারি লোক বসে আছে, মুখে তাদের লম্বা প্যাঁকাটির নল, কলসির কানা ভাঙার উপর বসানো থেলো হুঁকোর সঙ্গে সেই নল লাগানো। কারো বিশেষ হুঁশ নেই, চোখ বোজানো অবস্থায় গল্প চলছে ওদের মধ্যে। সতু বুঝতে পারত না সেসব গল্পের মানে কি। তখন তার বয়স 8-9 বছর হবে। মামাকে আবার ডাকত, ও ও মামা। মামা আস্তে আস্তে চোখ চেয়ে বলতো, কে রে? আমি সতু, মামিমা পাঠিয়ে দিলে, ঘরে মোটে চাল নেই। চাল নেই? আচ্ছা বস, এমন চাল খাওয়াবো তোর মামিমে বুঝতে পারবে চাল কাকে বলে। আবার আধ ঘন্টা। মামা সারা সংজ্ঞা নেই। বেলা হয়ে যাচ্ছে, মামি ভাত চড়াবে কখন? তারও তো খিদে পেট জ্বলছে। সে আবার ডাক দিলে, ও মামা। কে রে? আমি সতু। চালের পয়সা দাও মামা, ঘরে চাল নেই কিচ্ছু। দাঁড়া, হাতি বিক্রি করি আগে। হাতিটা বিক্রি করেই তোকে চাল তো চাল। ঘরের মধ্যে ও কোণ থেকে কে একজন টেনে টেনে বললে, হাতি কেন দাদা, আম বাগানটা বিক্রি করে দাও না। আরও কিছুক্ষণ কেটে গেল। সতু ডাকলে, ও মামা। কি রে? চালের পয়সা দাও। মামা ট্যাঙ্ক থেকে 2 আনা বার করে ওর দিকে ছুঁড়ে দিয়ে বললে, যা, আর নেই, ওই দিয়ে চালাতে বলগে যা। এই রকম ছিল মামাবাড়ির সংসার। মামি খুব ভালো লোক ছিলেন না,
ভাত দুটো দিতেন বটে, কিন্তু হাজার মুখ নাড়া দিয়ে আর হাড় ভাঙা খাটিয়ে নিয়ে। সতুর মা ইতিমধ্যেই একবার কুড়ুলগাছিতে গিয়ে দেখেন তাদের জমি জমা অপরে দিব্যি দখল করে ভোগ করছে। তার হয়ে কথা বলে এমন লোক পাওয়া গেল না। মামলা করা একা মেয়ে মানুষের কর্ম নয়। দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে এলেন। সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে 2 ক্রোশ দূরবর্তী চুয়াডাঙ্গার হাই স্কুলে ভর্তি হলো। কয়েক বছর অতি কষ্টে পড়াশুনো করে সে 2য় বিভাগে এন্ট্রান্স পাশ করলে। তার বয়স তখন 18 বছর। এই সময় সতুর মা পরলোক গমন করলেন। সতুর মামিমা ওকে বললেন, এইবার একটা চাকরি বাকরি দেখে নাও বাবা, সংসার তো আর চলে না। তোমার মামাও বুড়ো হয়েছেন, তার আর ক্ষমতা নেই চালাবার। মামা তো ভাই দুটি ছিল অজ মূর্খ, বর্ণজ্ঞান পর্যন্ত তাদের হয়নি। পরের গাছের আম কাঁঠাল চুরি করা, মাছ ধরা এই ছিল তাদের কাজ। সতুর চেয়ে বয়সেও ওরা ছোট ছিল, সুতরাং সতুর ওপর পড়ল গোটা সংসারের দায়িত্ব। একদিন ওর মামি বললেন, সতু, একবার যা না কুড়ুলগাছিতে। ঠাকুর জামাইয়ের অনেক সম্পত্তি ছিল, ঠাকুরজি অনেক বাসন কোসন পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম, দেখে আদি কি বাবা। সতুর মাও তাকে মরবার সময় একথা বলে গিয়েছিলেন। বলেছিলেন, অমুক অমুকের বাড়ি বাসন আছে, রূপোর খাড়ু আছে। দাদার তো এই সংসার, কখনো আনতে ভরসা পায়নি, উড়ে যেত এতদিনে। তারা খুব বিশ্বাসী, আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে। বৌমাকে তো আর দেখতে পেলাম না, বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে। অনেক দিন পরে সতু এলো কুড়ুলগাছিতে। 5 বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল, সে কথা কিছুই মনে নেই। বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো। হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে। যেন ওই জানালার ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল, সেই মুখখানা যেন আজও মনে পড়ে। পুরনো বাড়িতে ঢোকা যায় না, ঘন জঙ্গলে উঠোন ঢেকে ফেলেছে। ছাদের কার্নিশে জিউলি গাছ মস্ত বড় আঠা ঝরাচ্ছে। বটগাছ গজিয়ে ফল প্রসবের অবস্থায় এসে পৌঁছেছে। তবুও সে পরের বাড়ি থাকল না। জন ধরে বন জঙ্গল কাটিয়ে একটা ঘর পরিষ্কার করে নিয়ে সেখানেই থাকল। সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা, মশারি, বালিশ। যাদের নাম মা করেছিল মৃত্যুর আগে, সেসব জায়গায় গিয়ে বাসন চাইলে সতু। তারা বললে, হ্যাঁ, সে কি কথা বাবা, হ্যাঁ আমাদের কাছে বাসন সে কবে নিয়ে গিয়েছে তোমার মা, সে কি আজকের কথা বাবা? না না, থাকলে দেব না কেন, তেমন অদম্য কাজ কখনো হবে না আমার হারে। না বাবা, সেসব তোমার মা নিয়ে গিয়েছিল। কেউ কিছু দিলে না, অথচ তাদের অবস্থা ভালো, কোঠা বাড়ি, 2-1জনের দোতলা বাড়ি। সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকি দিলে ওকে। 2টো বাঁশঝাড় গ্রামের শ্যামচক্রবর্তী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতেই বৃদ্ধ শ্যামচক্রবর্তী হেসে বললেন, এসো বাবা এসো, ও ও বাঁশঝাড় আমারই, সীমা ছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয়ে ওই নিয়েই। গাঁয়ের 5জনকে জিজ্ঞেস করে দেখো, ও আমারই পৈতৃক আমলের বাঁশঝাড়। মিটে গেল। শুধু ছেলে মানুষ, বিষয় সম্পত্তির কী বা বোঝে, কী বা জানে। ছেলে মানুষ পেয়ে সবাই ফাঁকি দিল ওকে। কেবল মুড়োর পাড়ার জীবন ডাক্তারদের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেলে খানিকটা। জীবন ডাক্তারের স্ত্রী ওকে বললেন, তুই তখন এতটুকু, এখানে আসতিস, তাল শাঁস দিতাম হাতে, খেতিস বসে বসে। হা হা, তোর মার তো
আর মরবার বয়স হয়নি, অল্প বয়সেই তো মারা গেল। অল্পভোগী লোক। বস, দুটো মুড়ি খা। কে একজন একদিন এসে ওকে বললে, বাবু, আপনাকে ডাকছে আপনাদের পুরনো চাকর হারাধন। সে উঠতে পারে না বিছানা থেকে। আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছি আপনাকে ডাকতে, তা আমার সময় হয়নি। সতু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে। ছেলেবেলায় দেখলেও সে কথা তার মনে ছিল না। লোকটা ওকে একটা ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে গেল। উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে। ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘুনি উপুর করা আছে। ঘরের মধ্যে অন্ধকারে মেঝের ওপর বিছানায় একটা লোক শুয়েছিল। সতু ঘরে ঢুকতেই লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে। মুখের দিকে চোখ চেয়ে বললে, কে হে খোকন? আমার আমার খোকন শোনা, হায় হায়, কাছে হায়, ভালো করে দেখি। কোলে পিঠে করে মানুষ করেছি রে তোকে। লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। সতু তো অবাক, চুপ করেই রইল সে। লোকটা বললে, বাবা, তোমারে ডেকেছি কেন বলি? আমি আমি মহা পাপ করেছিলাম। কেউ একটু জল মুখে দেবার লোকও আমার নেই। আমার সব গায়ে ঘা হয়েছে, তার উপর জ্বর, খেতে পাইনি। কেউ একটু জল মুখে দেওয়ারও লোক নেই। তোমার জ্যাঠামশাই মরবার সময় তোমার বাবারে বলে, তাদের উঠোনে জবাতলায় 500 টাকা পোতা আছে। আমারে সে টাকা তুলতে বলে তোমার বাবা। আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নোর কানা দেখা যাচ্ছে। আমি আমি তার উপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম। কুবুদ্ধি চাপলো মাথায়। তোমার বাবাও দেখলে না, ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক, আমি কি আর ফাঁকি দেব? রাতারাতি সেই টাকার বগ্ন আমি তুলে নিয়ে গিয়ে তোমার কাছে বলতে লজ্জা করে। আমার এক বিটি ইয়ে ছিল, তার হাতে নিয়ে গিয়ে দিলাম। সে টাকা আমার ভোগে লাগেনি বাবা, সেই মেরে দিলে টাকাটা। দিন 15 পরে টাকা নিয়ে সে গঙ্গার ওপারে তার বোন ভগ্নিপতিদের কাছে চলে গেল। তোমরাও এখান থেকে চলে গেলে। আমার সেই থেকেই খারাপ অবস্থা। এখন আর খেতে পাইনে। যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি। এখন বুড়ো হয়ে গিয়েছি, রোগগ্রস্ত, আর খেতে পাইনে। আমার এমন হবেই যে বিশ্বাসঘাতকী কাজ করেছি, পুরনো মনিবের টাকা চুরি করেছি। আমার এমন হবে না তো কার হবে বাবা? আজ তোমার কাছে বললাম, যদি তাতে পাপের বোঝা কমে। আর আমার হয়ে এলো খোকন। বড্ড জোর 2-1 মাস।
তোরে যে দেখলাম মরবার আগে, তাতেই। সতু কিছুক্ষণ সেখানে বসে দু একটা সান্ত্বনার কথা ওকে বললে। তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে চলে এলো। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।